নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পালক পনির কোফতা কারি। ঠিক আপনার মতোই কিন্তু আমিও এই রান্নাটা সোশ্যাল মিডিয়া থেকেই শিখেছি। তবে রান্নাটা বাড়িতে ট্রাই করে একটা কথা আপনাদের অবশ্যই বলতে পারি, রেসিপিটা কিন্তু অসাধারণ। আর রুটি বা পরোটা যে কোনো জিনিসের সাথেই খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। চলুন তাহলে রান্নাটা ঝটপট শুরু করে নিই। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে প্রায় 250 গ্রাম পরিমাণে পালং শাক। আর এখানে কিন্তু আমি একটু বড় সাইজের শাকটাই নিয়ে নিয়েছি। শাকগুলো খুব ভালোভাবে আমি কিন্তু বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এর গোড়াগুলো আমি কিন্তু আলাদা করে নিয়েছি। এবার শাকগুলোকে আমাদের ব্লাঞ্চ করে নিতে হবে, যার জন্য কড়াতে আমি দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। এখানে আমি প্রায় 2 গ্লাস পরিমাণে জলের ব্যবহার করেছি। জলটা ঠিক এতটা থাকতে হবে যাতে সবকটা শাকই খুব ভালো মতো এই জলের মধ্যে ডুবে যায়। এবার জল ফুটে আসা অবধি আমাদের ওয়েট করতে হবে, আর এই জন্যই আমি কিন্তু ওভেনের হিট একদম হাই করে দিয়েছি যাতে করে জল একটু তাড়াতাড়ি ফুটে আসে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে কিন্তু জল খুবই ভালো মতো ফুটে এসছে। এবার ওভেনের হিটটা করে দিলাম মিডিয়াম টু লোতে। আর এবার এই পালং শাকগুলোকে আমাদের এই জলের মধ্যে অ্যাড করে দিতে হবে। অল্প অল্প করে পালং শাক নিয়ে এই জলের মধ্যে আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর যেমন বললাম, পালং শাকের কিন্তু আমি গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, আর খুব ভালো মতো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে খুন্তি দিয়ে শাকগুলোকে জলের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গরম জলে পালং শাক দেওয়ার ফলে কিন্তু শাক খুবই তাড়াতাড়ি কমে আসা শুরু হয়ে গেছে। চাপা দিয়ে দিলাম, আর একদম হাই হিটে এটাকে জাস্ট 1 মিনিটের জন্য আমরা ব্লাঞ্চ হতে দেব। মানে 1 মিনিটের জন্য আমরা এটাকে এভাবেই সেদ্ধ হতে দেব। এবার 1 মিনিট পর কড়ার চাপা আমি খুলে নিচ্ছি। ওভেনের হিট এই স্টেজে আপনাদের কিন্তু অফ করে দিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শাকের কালারটাও বেশ ভালো চেঞ্জ হয়ে গেছে, একটু ডার্ক কালারের হয়ে গেছে। এই স্টেজে ওভেনের হিট অফ করে দিলাম। আর এবার নিয়ে নিতে হবে একদম ঠান্ডা জল, মানে আইস কোল্ড ওয়াটার আপনাদের কিন্তু এখানে নিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে এই শাকের থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে শাকটা আমাদের তুলে নিয়ে এভাবে এই ঠান্ডা জলের মধ্যে কিন্তু রেখে দিতে হবে। এই স্টেপটা কিন্তু খুবই ম্যান্ডেটরি। এটা করলে কি হবে, শাকের যে একটা সুন্দর সবুজ যে কালার থাকে সেই কালারটা কিন্তু ইনট্যাক্ট থাকবে। অবশ্যই এইভাবে আপনারা কিন্তু শাকটা তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ফেলে রাখবেন। তা না হলে পালং শাক রান্না হওয়ার পর দেখবে একটু কালচে ভাব চলে আসে, সেই কালো ভাবটা কিন্তু এই স্টেপটা করলে একদমই থাকবে না। এবার এই শাকের থেকে যে এক্সেসিভ জলটা ছিল সেটা আমাদের এভাবে চেপে ফেলে দিতে হবে। আর এবার এই পুরো শাকটাকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিয়ে ভালো মতো পেস্ট করে নেব। তবে খেয়াল করবেন পেস্ট করবার আগে যেন চেপে এভাবে জলটা পুরোটা ফেলে দেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিয়ে একটা ভালো স্মুথ পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা করবার জন্য আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। এদিকে কড়াতে দিয়ে নিলাম একটা ছোট চামচ পরিমাণে সাদা তেল। এবার তেল খুব ভালো মতো গরম হওয়া অবধি আমাদের একটু ওয়েট করে নিতে হবে। যখন দেখবেন তেল মোটামুটি ভালো মতো গরম হয়ে গেছে, তখন ওভেনের হিটটা একদম লোতে করে দিতে হবে। আর এবার এই তৈরি করে রাখা শাকের পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অল্প অল্প করে আমি কিন্তু পুরো পেস্টটাই একইবারে এই শাকের পেস্টটা আমি এর কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 250 গ্রাম শাক কিন্তু রান্না করে পেস্ট করলেই কিন্তু পরিমাণটা বেশ অনেকটাই কমে আছে। এবার ভালো করে নাড়াচাড়া করে আমরা এই পেস্টটাকে রান্না করে নেব। যেহেতু শাকটা শুধুমাত্র ব্লাঞ্চ করা হয়েছে, তার মানে শাকটা কিন্তু খুব ভালো করে এখনও রান্না হয়নি, তাই জন্য এই স্টেপটা কিন্তু খুবই ম্যান্ডেটরি। অতি অবশ্যই ভালো করে লো হিটে নাড়াচাড়া করে শাকটাকে রান্না করবেন। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে শাকটা আমাদের কিন্তু রান্না করে যেতে হবে। আর যদি এই স্টেজে
ওভেনের হিটটা মিডিয়াম বা মিডিয়াম টু হাইয়ে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু এই শাকটা ছিটকোতে পারে। এবার শাকটা 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এই পর্যায়ে দিয়ে নিলাম 4 টেবিল স্পুন পরিমাণে ছাতু, মানে রোস্ট করে রাখা ছোলার ডালকে ভালো করে গুঁড়ো করে নিয়ে এভাবে আমি কিন্তু এখানে ব্যবহার করলাম। এবার এই ছাতু দিলে কিন্তু এই শাকের মধ্যে একটা দারুণ সুন্দর বাইন্ডিং হবে। ছাতুটা দেবার পর কিন্তু আবারও খুব ভালো করে আমাদের এটা নাড়াচাড়া করে যেতে হবে। তবে বলে রাখি, আপনাদের কাছে যদি ছাতু না অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে বেসনকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে নিতে পারেন আর এই রান্নায় ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে নিলাম অল্প পরিমাণে নুনটা দেবার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু একটা ডোয়ের শেপ নেওয়া শুরু হয়ে গেছে। যেহেতু ছাতু ব্যবহার করা হয়েছে, খুবই সুন্দর একটা বাইন্ডিংও আসবে। ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। আর যখন দেখবেন এভাবে ডোটা কড়ার থেকে ছেড়ে আসছে, মানে ডোটা এক জায়গায় হয়ে যাচ্ছে আর কড়ার গায়ে বেশ আটকে যাচ্ছে না, তখন জানবেন এই ডোটা কিন্তু একদম রেডি। আর এবার এটা আমরা তুলে সাইডে একটা বাটিতে রেখে নেব। আর ডোটা আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে। পুরো ডোটাই আমি কিন্তু তুলে সাইডে রেখে নিচ্ছি। আর এই যে কড়ার গায়ে একটু আধটু যেগুলো লেগে আছে সেটাকেও আমি ভালো মতো তুলে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম পরিমাণে গ্রেট করে রাখা পনির গ্রেটও করে নিতে পারেন, আবার পনিরটা বেশ ভালো করে হাত দিয়ে চটকে নিতে পারেন, আবার চাইলে কিন্তু ছানাও ব্যবহার করা যায়। পনিরে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন, এরই সাথে দিয়ে নেব অল্প একটু পরিমাণে জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। এই প্রায় 1 চিমটে মতো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম একটা সুন্দর টেস্ট ও ফ্লেভারের জন্য। এবার এই সব কিছুকে পনিরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস এই কটাই মশলা কিন্তু আমরা এই পনিরের মধ্যে দেব, এছাড়া আর বেশি কিছু মশলা কিন্তু দিতে লাগবে না। এবার ছোট ছোট লেচি আমাদের কেটে নিতে হবে আর এইভাবে বলের শেপ দিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতে রোল করে নিয়ে এগুলোর একটা ভালো মতো বলের শেপ দিয়ে নিচ্ছি। এদিকে কড়াতে দিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। আর এবার এর মধ্যে কটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। দিয়ে নিলাম দারচিনি, বড় এলাচ, 3 থেকে 4টে ছোটো এলাচ দিয়ে নেব। এরই সাথে দিয়ে নেব 4 থেকে 5টা লবঙ্গ, আর এরই সাথে দিয়ে নেব 5 থেকে 6টা গোলমরিচ। এবার এই সব কটা গোটা মশলাকে আমাদের একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখনও কিন্তু আমাদের কোফতাগুলো তৈরি হয়নি। এদিকে গ্রেভির মশলাটা যতক্ষণ রান্না হবে আমরা কিন্তু কোফতা তৈরি করে নিতে পারি। এবার এর মধ্যে দিয়ে নেব 1 টেবিল স্পুন পরিমাণে আদা আর রসুন থেতো করে রাখা। এখানে কিন্তু আদার চেয়ে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এবার ভালো করে সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওভেনের হিট কিন্তু আমি লোতে রেখেছি, হাই হিটে কিন্তু একদম রান্না করা যাবে না। একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে আমি এভাবে মোটা মোটা স্লাইসে কেটে নিয়েছি, একটু রাফলি চপ করে নিলেই হবে কিন্তু। এবার পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনের কাঁচা ভাব যাওয়া অবধি আমাদের কিন্তু ভালো করে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা খুবই ভালো করে চলে যায়। এই স্টেজে কিন্তু পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গেছে আর আদা রসুনও ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে নিলাম কাজু আর 4 মগজ, আর এরই সাথে দিয়ে নিলাম একটা ছোট্ট সাইজের টমেটোকে ভালো করে স্লাইসে কেটে নিয়েছি। তবে এই রান্নায় অবশ্যই খেয়াল করবেন যে পেঁয়াজের চেয়ে টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার হয়, আর এই রান্নায় দই ব্যবহার করলে কিন্তু চলবে না। আবারও সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বলে রাখি এই রান্নায় কিন্তু আমি 4 থেকে 5টা কাজু আর একটা ছোট চামচের 1 চামচ পরিমাণে 4 মগজের ব্যবহার করেছি। ওভেনের হিটটা একদম লোতে করে দিয়েছি আর কড়ার চাপা দিয়ে এই সব কিছুকে রান্না হতে দেব। এদিকে আবারও কোফতাগুলো খুব ভালো করে তৈরি করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু একটু করে আমি কিন্তু এখানে পনিরের লেচিগুলো আগে করে নিচ্ছি। 100 গ্রাম পনিরে আমার প্রায় 8টা মতো বল তৈরি হয়েছে।
তবে এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের বল তৈরি করেছি, খুব বড়ও না আবার খুব ছোটও না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ ও শেপ দিয়ে নিতে পারেন। এদিকে সবকটা পনিরের বলই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই পালং শাকের ডোটা আমাদের নিয়ে নিতে হবে। অল্প অল্প পোর্শনে এই পালং শাকেরও আমাদের কিন্তু এভাবে বল তৈরি করে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পোর্শনে প্রথমে পালং শাকগুলোকে ডিভাইড করে নিয়েছি, আর এইভাবে হাত দিয়ে ভালো করে একটা করে বল তৈরি করে নিচ্ছি। এবার বল তৈরি করা হয়ে গেলে এভাবে আমাদের এগুলোকে একটু চ্যাপটা করে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি বেশ পাতলা করেই এগুলোকে চ্যাপটা করে নিচ্ছি। আর আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু হাতে অল্প একটু তেলও গ্রিজ করে নিতে পারেন, এতে করে কিন্তু হাতে একদমই আটকে যাবে না। এবার মাঝে তৈরি করে রাখা একটা পনিরের বল দিয়ে নিয়ে এভাবে চারিদিক থেকে একটু মুড়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই ইজিলি কিন্তু এই স্টেপটা করে নেওয়া যায়। দেখতে শক্ত মনে হলেও কিন্তু করাটা ভীষণই সহজ। আবারও সব কিছুকে খুব ভালো করে রোল করে নিলাম, আর তাহলেই কিন্তু আমাদের এই পালং শাক আর পনিরের কোফতা একদম তৈরি। একইভাবে সবকটা কোফতা আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে। আর এদিকে আমাদের গ্রেভির মশলা বেশ ভালো মতো 3 থেকে 4 মিনিট সময় ধরে লো হিটে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব 1 কাপ পরিমাণে জল। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পুরো রান্নাটা স্টেজ অবধি একদম লো হিটে করেছি। জল দিয়ে নিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবার কটা গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে নেব। 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। আর এবার আবারও কড়ার চাপা দিয়ে নিয়ে এটাকে মিডিয়াম হিটে রান্না হতে দেব। খেয়াল করবেন এই রান্নাটা গ্রেভি তৈরি করার সময় ওভেনের হিটটা একদম লো বা লো টু মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে আর খেতেও দেখতে ভাল লাগবে না। এদিকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বলগুলো তৈরি হয়ে গেলে আমি ময়দার গুঁড়োতে রেখে দিচ্ছি, আর এভাবে গায়ে কিন্তু এভাবে ময়দা কোট করে নিচ্ছি। এভাবে গায়ে যদি একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ডাস্ট করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কোফতাগুলোর একটা ভালো মতো গায়ে টেক্সচার চলে আসে। আরও 5 থেকে 7 মিনিট এদিকে গ্রেভির মশলাটা কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। সব কিছু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, টমেটোও ভালো মতো গলে গেছে আর কাজুও বেশ ভালো মতো সফট হয়ে গেছে। ব্যাস এবার কিন্তু এই মশলাটা আমাদের অলমোস্ট ডান। ওভেনের হিট অফ করে দিতে হবে। আর এবার এই সবকটা গোটা মশলা আমাদের একটু বেছে তুলে নিতে হবে। এই স্টেপটা একটু খাটুনির হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এই যদি মশলাগুলো তুলে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মুখে একদমই পড়বে না আর খেতেও ভালো লাগবে। তবে আপনারা যদি চান এই মশলা শুদ্ধ এই রান্নাটা কিন্তু করে নিতে পারেন। এবার এই পুরো জিনিসটাকে একটু ঠান্ডা করে নিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে। এদিকে এবার আমাদের কোফতার বলগুলো তৈরি করে নিতে হবে, যার জন্য দিয়ে নিচ্ছি কড়াতে 1 কাপ পরিমাণে সাদা তেল। এবার ওভেনের হিটটা একদম হাইতে করে দিলাম যাতে করে তেল খুবই ভালো করে তাড়াতাড়ি গরম হয়ে যায়। এদিকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবকটা কোফতাই আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। 250 গ্রাম পরিমাণে পালং শাক আর 100 গ্রাম পরিমাণে পনির নিয়ে আমার এখানে মোট 8টা কোফতা তৈরি হয়েছে। এবার তেল ভালো মতো গরম হয়ে গেলে এই পালং আর পনিরের বলগুলো আমাদের এর মধ্যে দিয়ে নিতে হবে। এই সবকটা বল আমার দেয়া হয়ে গেছে, আর দেওয়ার সাথে সাথে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে চলবে না। এভাবে অল্প অল্প করে তেল নিয়ে আমাদের কিন্তু এই বলগুলোর গায়ে দিয়ে নিতে হবে। তবে আমি কিন্তু এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা যদি ডিপ ফ্রাই করেন সেক্ষেত্রে এই স্টেপটা করতে কিন্তু লাগবে না। ওভেনের হিটটা এই স্টেজে লো টু মিডিয়ামে করে দিলাম আর ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন কোফতাগুলোর গায়ে একটা ভালো কালার এসে গেছে, মানে এভাবে একটু সাদা মতো কালার এসে গেছে, তখন জানবেন কোফতাগুলো চারিদিক থেকেই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর সেই স্টেজে কিন্তু কোফতাগুলো তুলে আমরা সাইডে রেখে নেব। একইভাবে সবকটা কোফতাই আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এক এক করে সবকটা কোফতাই আমি এই তেল থেকে তুলে নিলাম। আর এবার এই তেলটা আমরা কিন্তু সাইডে ঢেলে রেখে নেব।
এই তেলটা অন্য কোনো রান্নায় ব্যবহার করা যাবে পরে। এদিকে আমি আপনাদের একটা কোফতা কেটে দেখিয়ে দিচ্ছি কোফতাগুলো ঠিক কেমন সুন্দর তৈরি হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা দেখতেও ঠিক কতটা সুন্দর লাগছে। ওপর থেকে এভাবে একটা পালং শাকের কোটিং আর ভেতর থেকে টাটকা ছানা, দেখতেও খেতে কিন্তু অসাধারণ লাগে। পুরো তেলটাই আমি কিন্তু তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে মাখন, আর এখানে আমি কিন্তু সল্টেড বাটারের ব্যবহার করেছি। এবার মাখনটা ভালো মতো মেল্ট হওয়া অবধি একটু ওয়েট করতে হবে, আর মাখনটা কড়ার চারিদিকে ভালো মতো গ্রিস করে নিলাম। এবার এই তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে নিলাম। এরই সাথে এই বাটিতেই অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা দিয়ে নিলাম। প্রায় 1/3 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। তবে খেয়াল করবেন গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলা হলে চলবে না, তা না হলে কিন্তু কি হবে, গ্রেভি খুবই রানি থাকবে আর ঘন কনসিস্টেন্সি কিন্তু আসবে না। তবে এই স্টেজে গ্রেভি একটু পাতলা থাকবে, কারণ রান্নার সাথে সাথে গ্রেভি আস্তে আস্তে গাঢ় হওয়া শুরু হয়ে যাবে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রেভি কিন্তু খুব বেশি রানি কনসিস্টেন্সির কিন্তু নেই। দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন। তবে নুনটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে দেবেন, কারণ এই গ্রেভি তৈরি করার সময়তেও কিন্তু আমরা নুনের ব্যবহার করেছি। এর সাথে দিয়ে নিতে হবে পরিমাণ মতো চিনি। নুন আর চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আবারও সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রেভি কিন্তু ঘন হওয়া শুরু হয়ে গেছে। ভালো করে সব কিছুকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে আমাদের কিন্তু কষাতে থাকতে হবে। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে ফ্রেশ ক্রিম, প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে। ফ্রেশ ক্রিম দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ক্রিমি ফ্লেভার আসে। তবে অল্প পরিমাণে আমি ফ্রেশ ক্রিম রেখে দিলাম, ফাইনাল গার্নিশিংয়ে আমি এটা ব্যবহার করব। এরই সাথে দিয়ে নিলাম ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি দিলে এই রান্নায় একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে। এবার সব কিছুকে খুবই ভালো করে একবার মিক্স করে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রেভিটা ঠিক কতটা স্মুথ তৈরি হয়েছে, আর এই ফ্রেশ ক্রিম দেওয়ার ফলে কিন্তু গ্রেভিটা দারুণ সুন্দর ক্রিমি এবং সিল্কি তৈরি হয়। অবশ্যই এভাবেই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করবেন। একটা ফাইনাল ইনগ্রিডিয়েন্ট যেটা হলো কেওড়ার জল, জাস্ট 1 থেকে 2 ড্রপ পরিমাণে দিতে হবে। এটা দিলে কি হবে, সবকটা ফ্লেভার একটা ভালো মতো বাইন্ডিং পেয়ে যাবে। অবশ্যই এটা লাস্টে ব্যবহার করে দেখতে পারেন। এবার সব কিছুকে আবারও ভালো করে একবার মিক্স করে নিলাম, আর ওভেনের হিট এই স্টেজে আমি কিন্তু অফ করে দিয়েছি। ব্যাস, তাহলেই আমাদের এই রান্না একদম তৈরি। এবার সার্ভিংয়ের পালা। এভাবে গ্রেভিটা একটা প্লেটের মধ্যে প্রথমে দিয়ে নিলাম, ওপর থেকে দিয়ে নিলাম অল্প পরিমাণে একটু ফ্রেশ ক্রিম, যেটা আমি আগে বাঁচিয়ে রেখেছিলাম ফাইনাল গার্নিশিংয়ে ব্যবহার করার জন্য। আর এভাবে ফাইনালি সার্ভ করলাম এই কোফতার বলগুলো। ওপর থেকে কিছু কাসুরি মেথি বা কুচনো ধনেপাতা অবশ্যই ছড়িয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের খুব ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।